ইউনিভার টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি বাসার সিদ্দিকী আইকন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করার পরে কিভাবে ডকুমেন্টগুলো সাজাবেন এবং যেদিন অ্যাপয়েন্টমেন্টের দিনে কিভাবে ডকুমেন্টগুলো সাজায় সেটি প্রপারলি আপনি নিয়ে যাবেন, যাতে আপনার মানে অ্যাপ্লিকেশনটি যাতে রিজেক্ট না হয়ে যায়, যাতে আবার কোনো ডকুমেন্টের ঘাটতি বা কর্মীর না থাকে। তো এই বিষয়ে তো আপনি যদি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনার অলরেডি দুটা জিনিস রয়ে গেছে, একটা হচ্ছে সামারি পেজ আর একটা হচ্ছে ফুল অ্যাপ্লিকেশনটা। আর যদি অলরেডি মানে অ্যাপ্লিকেশন করে না থাকেন তাহলে আমাদের এই চ্যানেলে ভিডিও দেয়া আছে যে কিভাবে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন। সেই ভিডিওটি দেখে আপনি খুব সহজে নির্ভুলভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি নিজে আমার জন্য ই পাসপোর্টের জন্য নিজে অ্যাপ্লিকেশন করেছি এবং আমি যা বলবো সেটি বেশি অথেন্টিক বলে আমি মনে করি। তার কারণে ইউটিউবে আপনারা অনেক ভিডিও পাবেন, দেখবেন যে বিভিন্নজন বিভিন্নভাবে বলেছে, কিন্তু আমি নিজে যেভাবে জমা দিয়েছি, যেভাবে প্র্যাকটিক্যালভাবে কাজ করেছি সেটাই আপনাদেরকে বলবো। তো আশা করি আমার সাথেই থাকবেন। তো চলুন ধরে ভিডিওটা স্টার্ট করি। তো এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। তো চলুন ধরে ভিডিওটা স্টার্ট করি। তো চলুন তাহলে এবার স্টেপ বাই স্টেপ দেখে নিই কী কী ডকুমেন্ট লাগবে। তাহলে এক নম্বরে মানে সবার উপরে থাকবে হচ্ছে সামারি পেজ। তো সামারি পেজটা সবার উপরে থাকবে, এই যে সামারি পেজটা এটা সবার উপরে থাকবে। তো এইটাতে এই যে বারকোডটা আছে, সেই বারকোডটাতে ওরা মানে বারকোডটা ওদের সেন্সরটা ধরলেই তাহলে অ্যাপ্লিকেশনটা ওদের সামনে চলে আসবে। তো এইটা সবার উপরে রাখতে হবে। তারপরে থাকবে হচ্ছে ব্যাংক রিসিপ্ট, ব্যাংক থেকে আপনি যে টাকা দিয়েছেন, টাকা দেওয়ার পরে যে রিসিপ্টটা দিয়েছে সেই রিসিপ্টের দুইটা অংশ কিন্তু থাকে, যেটা হচ্ছে বড় অংশ, সেই বড় অংশটাই কিন্তু এটা দিয়ে দিবেন, আর যেটা ছোট অংশ সেটা আপনার পার্ট, সেটা আপনি রেখে দিবেন। তাহলে প্রথমে থাকবে হচ্ছে সামারি পেজ, তারপরে যে টাকা জমা দেওয়ার রসিদ যেটা বড় অংশটা, তারপরে হচ্ছে ফুল আবেদনপত্রটা দিতে হবে। তো ফুল আবেদনপত্র আপনি যেটা ডাউনলোড করেছেন 3 পেজের, সেটা অনেকে দেখবেন ইউটিউবে অনেক ভিডিওতে বলেছে যে আপনার মানে একটা পেজের তিনটা পেজের মানে এপিট ওপিট করতে প্রথম দুটো পেজ। এটা আসলে দরকার নেই, আপনি নর্মালি 3 পেজ প্রিন্ট দিলেই হবে। আবার এই যে এখানে 84 নম্বর, 85 নম্বর, 86, 87 নম্বরে এখানে এই যে ব্যাংক নেম, তারপরে পেমেন্ট রেফারেন্স নাম্বার, পেমেন্ট ডেট, তারপরে পেইড অ্যামাউন্ট, এগুলা মানে অনেকেই লিখতে বলেছে, কিন্তু আসলে এইটা না লিখলেও চলে। আমার ক্ষেত্রে আমি লিখিনি, শুধু এমনি দিয়েছি, তাতেই হয়েছে। তো শুধু আপনার এই যে নিচে ডেট এবং এই সিগনেচারটা দিয়ে দিবেন। এটা শুধু লাগে এখানে, এছাড়া আর যে যাই বলুক এটা আসলে দরকার নেই। তার কারণে এই যে এখানে 84, 85, 86, 87 এটাতে আসলে কিছু লেখার দরকার নেই। তো তারপরে আপনার তাহলে আমরা সামারি পেজ দিলাম, ব্যাংক রিসিপ্ট দিলাম, ফুল অ্যাপ্লিকেশন দিলাম। তাহলে 4 নম্বরে যে জিনিসটা দিতে হবে সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্রের কপি। যদি আপনার বয়স 20 বছরের বেশি হয়ে থাকে অথবা 18-র বেশি হলেও যদি আপনার এনআইডি থাকে তাহলে অবশ্যই মানে এনআইডি দিতে পারেন। বাট বয়স যদি 20-এর বেশি হলে মাস্ট এনআইডি বা জাতীয় পরিচয়পত্র যেটাকে ভোটার আইডি বলে সেটার কপি অবশ্যই দিতে হবে। তবে আপনার মেইন এনআইডির কপিটা সাথে রাখতে হবে। আর যদি বয়স 18-র নিচে হয় তাহলে এনআইডি থাকবে না, সেক্ষেত্রে জন্ম সনদের কপি লাগবে এবং সেটা অবশ্যই অনলাইন হতে হবে। এটা অবশ্যই অনলাইন বলতে যে আপনি জাস্ট অনলাইনে টাইপ করে দিলেন, কিন্তু তা কিন্তু না। মানে অনলাইন কপি বলতে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার বাচ্চাদের মানে হাতে লেখা ছিল আর একটা প্রিন্টেড কপি ছিল, কিন্তু সেটা অনলাইনে সার্চ দিলে তারা মানে পাইতো না। যার ফলে এটা কিন্তু আমাকে তারা জমা নেয়নি। সেক্ষেত্রে আমাকে আবার অনলাইন কপি নিয়ে আসতে হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে। এবং আপনার অনলাইন কপিটা অবশ্যই যে নিচে যেখানে একবারে গ্রাউন্ড ফ্লোরে ওখানে কর্নার একটা মানে লোক বসে থাকে, ওখানে আপনার বার্থ সার্টিফিকেটটা আপনার অনলাইনে ভেরিফাই করে সেখান থেকে একটা প্রিন্ট দিয়ে একটা সিল দিয়ে দেয়। সেইটা আপনার এর সাথে দিতে হবে, মানে এনআইডি
যে জায়গায় থাকতো 4 নম্বর পজিশনে আপনার এই বার্থ সার্টিফিকেটটা দেওয়ার পরে তাহলে আপনার এই ভেরিফাইড যে ওরা যে প্রিন্টেড কপিটা দেয় বার্থ সার্টিফিকেট সেইটাও ওখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে 5 নম্বর পুরাতন পাসপোর্টের কপি দিবেন। যদি আপনার যেহেতু নবায়ন যদি হয়ে থাকে তাহলে আপনার পুরান পাসপোর্টের কপি দিয়ে দিবেন। আর যদি আপনার প্রথম অ্যাপ্লিকেশন হয় মানে পুরান পাসপোর্ট না থাকে তাহলে তো দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে ন্যাশনালিটি সার্টিফিকেট, আপনার মানে জাতীয়তা বা নাগরিকত্ব সার্টিফিকেট যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন হয় যে আপনার নবায়ন হলে লাগবে না, কিন্তু নতুন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ন্যাশনালিটি সার্টিফিকেট বা নাগরিকত্ব সার্টিফিকেট এটা লাগবে। আর যদি আপনি মানে ব্যবসা করে থাকেন, যদি আপনি ওখানে ফর্মে উল্লেখ করেন যে বিজনেস করেন তাহলে ট্রেড লাইসেন্সের কপি দিয়ে দিবেন। আর যদি আপনি সরকারি চাকরি করেন তাহলে জিও দিয়ে দিবেন, জিএ লাগবে, গভর্নমেন্ট অর্ডার। আর যদি প্রাইভেট চাকরি করে থাকেন তাহলে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট এটা লাগবে। হ্যাঁ, আর আপনার হচ্ছে ইউটিলিটি বিলের কপি, মানে জাস্ট আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশনের জন্য অ্যাড্রেস ঠিক আছে কিনা এইটা। ইউটিলিটি বিল সাধারণত ইলেকট্রিক বিলের কপিটা বেশি অ্যাকসেপ্টেবল, তো এইটা দিয়ে দিবেন। হ্যাঁ, যদি আপনার নতুন অ্যাপ্লিকেশন হয়। হ্যাঁ, তাহলে যদি আপনার নবায়ন হয় সেক্ষেত্রে নবায়ন হলে তাহলে আপনার মানে যেটা লাগবে সামারি পেজ অবশ্যই লাগবে, ব্যাংক, তারপর 3 নম্বর ফুল অ্যাপ্লিকেশনটা দিয়ে দিবেন। যদি এটা অপশনাল কিন্তু সাধারণত দেয় সবাই, এটা দিয়ে দিবেন। তারপরে 4 নম্বর এনআইডি দিয়ে দিবেন। যদি 18 বছরের উপরে হয় তাহলে এনআইডি, যদি 18 বছরের নিচে হয় তাহলে বার্থ সার্টিফিকেটটা দিয়ে দিবেন। আর যদি আপনার পুরান পাসপোর্ট থেকে থাকে, যদি নবায়ন করে থাকেন তাহলে পুরান পাসপোর্টের কপিটা দিয়ে দিবেন। আর যদি আপনার যদি থাকে, যদি এপিডেভিট কোনো নামের চেঞ্জ থাকে বা বাবার নাম, নিজের নাম বা জন্ম তারিখ যে কোনো মানে মিসম্যাচ থাকে তাহলে এপিডেভিট লাগবে, সেই এপিডেভিটের মূল কপিটা দিয়ে দিবেন। হ্যাঁ, আর যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন, আপনি মনে করেন যে আপনার পুরান পাসপোর্ট নেই বা নবায়ন নেই, সেক্ষেত্রে আপনার কিন্তু সবগুলোই দিয়ে দিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার সবগুলোই দিয়ে দিতে হবে এবং তখন আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। এই জন্য ইউটিলিটি বিল হিসেবে মানে ইলেকট্রিক বিলের কপিটা দিয়ে দিবেন। তো আমার ক্ষেত্রে যেটা মানে সমস্যা হয়েছিল যে আমার মায়ের নাম আগে আমি অনলাইনে চেঞ্জ করেছিলাম, যে মায়ের এনআইডি অনুযায়ী আমি আগের পাসপোর্টে আমার সিদ্দিক ছিল, সেটা আমি মানে বেগম দিয়েছিলাম বিধায় আমার এনআইডির সঙ্গে ওইটা মেলেনি, বিধায় পাসপোর্টের সাথে মিলাই দেখেছি, এজন্য আমার এপিডেভিট করতে হয়েছে, সেই এপিডেভিটের কপি দেওয়া লাগছে। তো এইটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার এনআইডিতে যে ইনফরমেশন আছে এবং আগের পাসপোর্টে যে ইনফরমেশন আছে তারা কিন্তু এনআইডির সঙ্গে আগের পাসপোর্টের ইনফরমেশন এনআইডির সঙ্গে মিলাই দেখবে এবং হুবহু সেম টু সেম হতে হবে, তাছাড়া কিন্তু আপনার মানে এটা তারা নিবে না। হ্যাঁ, তখন আপনাকে মানে এপিডেভিট করতে বলবে। হ্যাঁ, এপিডেভিট নিয়ে আসতে হবে, তো যেটা একটু ঝামেলার, এবং তখন আপনার পুরান জজ কোর্টে গিয়ে সেটা নিয়ে আসতে হবে। এই বিষয়ে আমাদের এই চ্যানেলে আপনারা দেখে নেবেন। তাহলে সব ডকুমেন্টগুলো সিরিয়ালি দিয়ে অ্যাটাস্টেড মানে স্টেপলার করে দিবেন। হ্যাঁ, স্টেপলার করে দিয়ে তারপরে পাসপোর্ট অফিসে যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেই ডেটে চলে যাবেন। তো অনেক পাসপোর্ট অফিস আছে যেখানে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় না, যে কোনো অফিসিয়াল ডেটে গেলেই হয়। হ্যাঁ, কিন্তু ডকুমেন্ট সাবমিট করে সেই দিনই ফিঙ্গারপ্রিন্ট ওই যে মানে ডকুমেন্ট সাবমিট যেদিন করবেন ওই দিনে আপনার ছবি তোলা হবে এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। তারপর আপনাকে একটা রিসিট দিয়ে দিবে এবং সেই রিসিটে লেখা থাকবে যে কোন ডেটে আপনি আপনার পাসপোর্টটা পাবেন। এবং সাধারণত অনেক সময় যদি আপনার কোনো পাসপোর্টের কোনো মানে পুরান পাসপোর্টের সাথে যদি কোনো চেঞ্জ না থাকে নতুন অ্যাপ্লিকেশনে, তাহলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। যেমন আমাদের ক্ষেত্রে আমরা মানে 27 তারিখে 10 তারিখে আমরা জমা দিয়েছিলাম, ফিঙ্গার দিয়েছিলাম, 27 তারিখে আমাদের ডেলিভারি ছিল, কিন্তু তার আগে আমাদের মেসেজ এসেছে এবং তার আগে আমরা পেয়েছিলাম। হ্যাঁ, ওইটাতে কোনো চেঞ্জ ছিল না, মানে পুরান পাসপোর্ট আর নতুন নবায়নের ক্ষেত্রে কোনো চেঞ্জ ছিল না বিধায় আমরা সাথে সাথে পেয়েছিলাম। তাহলে কিছুদিন পর মানে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে মানে আপনার প্রোগ্রেসটা কি। আপনার যদি পাসপোর্টটা রেডি হয়ে যায় তাহলে আপনার
মানে মোবাইলে একটা মেসেজ চলে আসবে এবং ইমেইলেও আপনার মেইল চলে যাবে যে আপনার পাসপোর্টটা রেডি হয়ে গেছে, আপনি পাসপোর্ট অফিস থেকে কালেকশন করবেন। হ্যাঁ, তখন আবার পাসপোর্ট অফিসে গিয়ে আপনার ওই স্লিপটা নিয়ে গিয়ে তাহলে পাসপোর্ট কালেকশন করতে পারবেন। তো 10 থেকে 15 ওয়ার্কিং ডেট সাধারণত লাগে ফিঙ্গার দেওয়ার পরে। যদি আপনার এর 1 মাসের বেশি দেরি হয়ে যায় তাহলে ভয়ের কোনো কারণ নেই, আপনি পাসপোর্ট অফিসে গিয়ে এটা মানে চেক করবেন যে কী সমস্যা, মানে কি সমস্যার কারণে আপনার দেরি হচ্ছে। তো ওখানে জিজ্ঞেস করলেই কোথায় কোন রুম নম্বরে আলাপ করতে হবে সেখানে গিয়ে আপনি আলাপ করবেন, তাহলে আপনার আবার সংশোধন করে দিলে তাহলে আবার সেটা প্রসেস হবে এবং অল্প কিছুদিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক, তাহলে আমি আপনাদেরকে ব্রিফ করেছি যে কিভাবে আপনি পাসপোর্টের মানে যেদিন ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন সেই ডকুমেন্টগুলো কিভাবে আপনি সাজাবেন। তো আমি আবার একটু ব্রিফ করছি আপনাকে। আপনি যদি নবায়ন হয়ে থাকে তাহলে আপনার 1 নম্বর সামারি পেজ দিবেন, ব্যাংকের যে দিয়ে দিবেন, তারপরে ফুল অ্যাপ্লিকেশন যে 3 পেজের সেটা দিয়ে দিবেন, নিচে সাইন করে দিবেন। তারপরে এনআইডি দিবেন, যদি 18 বা 20 বছরের উপরে হয় তাহলে এনআইডি দিয়ে দিবেন, যদি 18-র নিচে হয় তাহলে সেক্ষেত্রে এনআইডির পরিবর্তে বার্থ সার্টিফিকেট দিয়ে দিবেন। এবং পুরান পাসপোর্ট যেহেতু নবায়ন করতেছেন পুরান পাসপোর্টটার কপি দিয়ে দিবেন এবং পুরান পাসপোর্টটাও কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন এবং এনআইডিও মূল কপিটা সঙ্গে করে নিয়ে যাবেন। তার কারণ ওখানে তারা কিন্তু চেক করবে আপনার পুরান পাসপোর্ট এবং এনআইডির সাথে তারা মিলাই দেখবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার নবায়নের ক্ষেত্রে। আর যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করেন, একবারে নতুন অ্যাপ্লিকেশন, আপনার আগে কোনো পাসপোর্ট নেই, তাহলে সবগুলাই লাগবে। হ্যাঁ, আগে যেগুলো বললাম সেগুলাও লাগবে, তখন আপনার শুধু 5 নাম্বারটা থাকতেছে না, পুরান পাসপোর্ট থাকতেছে না, তাহলে ন্যাশনালিটি সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স বা জিও বা এনওসি এগুলা, হ্যাঁ, তারপরে ইউটিলিটি বিলের কপি লাগবে। হ্যাঁ, তাহলে সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। আজ এ পর্যন্ত।